শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5টা বাজেট দিয়েছিলেন। বিএনপি জাতীয়তাবাদী সরকার যতগুলো বাজেট দিয়েছে মাননীয় স্পিকার সবগুলাই সফলতার সাথে বাস্তবায়ন করেছেন। আমাদের অভিজ্ঞতা আছে কিভাবে বাজেট বাস্তবায়ন করবে, এবং আমরা এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের এই যে সফল বাণিজ্য মন্ত্রী এক সময়ের এখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ইনশাআল্লাহ এই বাজেট অবশ্যই বাস্তবায়ন হবে। আপনারা যেভাবে বক্তব্য রাখতেছেন ওই পাশ থেকে মনে হয় যে আমরা 10-12 বছর আগে থেকে ক্ষমতা চালিয়ে আসতেছি। 4 মাস এই সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এটা 1.5 মাসের মধ্যে এই বাজেটটা করা হয়েছে। তিনি বলেছেন এটা নিখুঁত বাজেট না। আপনারা যদি ঠিকমতো পরামর্শ দেন অবশ্যই এই বাজেট অ্যাডজাস্ট করা হবে। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করেছিল। ওই শ্বেতপত্রে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে বলে তারা উল্লেখ করেছিল। এখন ঋণ আমাদের হলো সরকারিভাবে 77 বিলিয়ন, আর সব মিলিয়ে সরকারি বেসরকারি মিলিয়ে 113 বিলিয়ন। তো আমাদের মাননীয় মহাসচিবের কথায় অর্থনীতি এমনিই ফুকলা হয়ে গেছে। এই যে বিধ্বস্ত অর্থনীতিকে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছে সেটা তিনি অনেক কিছু অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন এই বাজেট সবার জন্য বাজেট। তিনি এখানে সাধারণ মানুষের যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয় 60টা ভোগ্য পণ্যকে তিনি ট্যাক্স কমিয়েছেন। তিনি এখানে ব্যবসায়ীদেরকে তিনি ব্যবসা বান্ধব বাজেট দিয়েছেন। তিনি এখানে বিনিয়োগ বান্ধব বাজেট দিয়েছেন। এটা উচ্চবিলাসী বলা হচ্ছে। হ্যাঁ মাননীয় স্পিকার, এটা উচ্চবিলাসী কিন্তু এটা বাস্তবায়নযোগ্য, অবশ্যই এটা বাস্তবায়নযোগ্য। এখন আমরা যে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে বাড়ানো হয়েছে এই বাজেটে, যে স্বাস্থ্যে 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এখানে স্পেশালাইজ হসপিটাল হবে গ্রাম থেকে শহর পর্যন্ত, যাতে আপনার মানুষ চিকিৎসা সেবা পায়। আমাদের দেশ থেকে প্রতি বছর 4 থেকে 5 বিলিয়ন US ডলার রোগী খাতে বাইরে কিন্তু রোগীরা ব্যয় করে। তো এই ব্যয়টা অবশ্যই সাশ্রয় হবে যেভাবে আমরা স্বাস্থ্য খাতে যেভাবে আমরা বরাদ্দ রেখেছি। এখানে 1,500 আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছেন, তিনি 1,500 বিশেষায়িত 1,500 বিশেষায়িত মহিলাদের জন্য, আবার 1,500 বিশেষায়িত পুরুষদের জন্য হসপিটালের প্রস্তাব রেখেছেন। মাননীয় স্পিকার, আমি শিক্ষা খাতের কয়েকটা কথা বলবো। শিক্ষা খাতে অনেক বরাদ্দ দেওয়া হয়েছে এবং আমাদের বাজেটে যাতে বিজ্ঞানের সাথে কারিগরি শিক্ষা, গবেষণা শিক্ষা এসবের উপর জোর দেওয়া হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে আপনার এই যে এগ্রিকালচার, ভেটেরিনারি, তারপরে আপনার ফিশারিজ, বিজনেস স্টুডেন্ট, এদের 3 মাসের মধ্যে ইন্টার্নশিপ আছে। এইটাকে যদি বাড়িয়ে 1 বছর করা হয় তাহলে কিন্তু তারা কনফিডেন্স ডেভেলপ হবে তাদের, এবং তাদের যদি পুঁজি দেওয়া হয়, স্টার্ট আপ ফান্ড দেওয়া হয়, তারা কিন্তু তারা তাদের চাকরির জন্য অপেক্ষা না করে কর্মসংস্থান নিজেরা উদ্যোক্তা হবে এবং তারা কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। আর দ্বিতীয়ত, আমার দ্বিতীয় প্রস্তাব হলো 16 থেকে 18 বছর তরুণদেরকে বাধ্যতামূলক 6 মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি অনুরোধ প্রস্তাব জানাচ্ছি। 6 মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এতে তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে সে, এবং সে একটা সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে উঠবে এবং বহিঃশত্রু আমাদেরকে সম্মান করবে। কথায় কথায় যে সমস্ত কথাবার্তা বলে এই কথাবার্তা থেকে বিরত থাকবে। তারপর আমি
মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি সৃজনশীল অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছেন। 2026-27 অর্থবছরে 300 কোটি টাকার প্রাথমিক বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর খাত থেকে আরো 500 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, এখানে বলা হয়েছে এটা তরুণদের না। আমার দেশ পত্রিকায় দেখেছি বাজেটের পরদিন বলা হয়েছে এটা উদ্যোক্তা এবং তরুণ বান্ধব বাজেট। তো বাজেটে তো সবাইকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। আমাদের অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন যে সবার জন্য বাজেট, এটা কিন্তু সবার জন্যই বাজেট কিন্তু মাননীয় স্পিকার। তো আমি আমার এলাকার মাননীয় সদস্য, আপনার সময়ের আগে কিছু নষ্ট হয়েছে, এজন্য আপনাকে আরো 2 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। আমার নির্বাচনী এলাকার কথা বলতে চাই। গতবারও ঝামেলার জন্য নির্বাচনী ঝামেলা হয় নাই, ওনারা বিভিন্নভাবে আমাকে বক্তব্য রাখতে দেয়নি। আমার নির্বাচনী এলাকায় যে সমগ্র কক্সবাজার জেলা পর্যটন, সমুদ্র সম্পদ, মৎস্য, লবণ, বন্দর, সীমান্ত বা নির্যাতনের জন্য জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কক্সবাজারকে শুধু একটি পর্যটন শহর হিসেবে নয়, একটি সমন্বিত সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করতে হবে। কক্সবাজার উন্নয়নের স্বার্থে আমি নিম্নলিখিত প্রস্তাবগুলো বিবেচনায় উপস্থাপন করছি। কক্সবাজারের সমুদ্র বিজ্ঞান, সামুদ্রিক জীববৈচিত্র্য, জলবায়ু এবং ব্লু ইকোনমি গবেষণা ভিত্তিক একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আবেদন জানাচ্ছি। কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নত করার জন্য আবেদন জানাচ্ছি। পর্যটন খাতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চালু এবং অনুমোদন ও আইনগত প্রক্রিয়া সহজ করার দাবি জানাচ্ছি। লবণ চাষীদের ন্যায্য মূল্য, প্রযুক্তি সংরক্ষণ ও বিপণন সহায়তার জন্য একটি স্বতন্ত্র লবণ বোর্ডের দাবি জানাচ্ছি। ফতাগারগুলি ইউনিয়নকে পৌরসভায় উন্নত করা এবং কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্বাঞ্চল নিয়ে নতুন বাকখালী উপজেলা গঠনের সম্ভাব্যত পরীক্ষা করা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পর্যায়ক্রমে 6 লেন উন্নত করা। ঈদগাঁও উপজেলায় প্রশাসনিক ভবন, ফায়ার সার্ভিস স্টেশন, পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত নির্মাণ। কক্সবাজার সিটি কলেজ, ঈদগাঁও রশিদ আহমদ কলেজকে সরকারি করার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার জন্য আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে রাষ্ট্র ব্যবস্থা বাধা নয়, সহায়ক হবে। শিক্ষা শুধু সনদ নয়, দক্ষতা সৃষ্টি করবে। স্বাস্থ্যসেবা সুবিধা নয়, নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়নের সুফল অঞ্চল, শ্রেণী, পরিচয় নির্বিশেষে সবার কাছে পৌঁছাবে। আমাদের অঙ্গীকার কর্মকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। এবারে